নমস্কার। আমরা আপনাদের কাছে এলাম ভালোবাসার যে আদর্শ নিয়ে একটি জাতি গঠিত হয়। আজকে ঘৃণার বিরুদ্ধে আমাদের প্রচার করতে আপনাদের কাছে আসতে হচ্ছে, তার কারণ সে জাতি তার নিজের পথ ভুলে গেছে। যাদের জন্য ভুলেছে তারা হচ্ছেন আমাদের এই পথদ্রষ্টা, পথ দেখাচ্ছেন যারা, সেই সমস্ত রাজনৈতিক সমাজের মানুষজন যাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা গত 2 মাস ধরে একটা বৃহত্তম নির্বাচন প্রক্রিয়ার আয়োজন করেছিলাম। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বলে আমরা যেটাকে দাবি করি এবং গর্বিত অনুভব করি, সেইখানে দাঁড়িয়ে আমাদের কয়েকটা প্রশ্ন, কারণ কালকেই আমাদের তার ফলাফল, তার আগে প্রথম প্রশ্ন, আমরা নির্বাচনে কি পেলাম। আমরা দেখেছি গতকাল থেকে 7ম দফার ভোট শেষ হয়ে যাওয়ার পর মানুষের কাছে বেশ কিছু তথ্য সামনে নিয়ে এসে অমুক জিতেছে তমুক জিতছে বলে কেউ 350 কেউ 400 পার, এমন কিছু তথ্য সামনে নিয়ে আসা হয়েছে, যেগুলোকে কাটাছেঁড়া করলে একটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে যেগুলো হাতে করে বানানো। কারণ হরিয়ানার মতন একটা রাজ্য যেখানে 10টা বেশি সিট নেই, সেখানে দেখা যাচ্ছে 18টা সিট দিয়ে দেওয়া হয়েছে বিজেপিকে। এরকম অনেক রাজ্যেই মোট রাজ্য সংখ্যা উপরে লেখা রয়েছে, মোট আসন সংখ্যা উপরে লেখা রয়েছে, অথচ প্রাপ্ত ভোট আসন সংখ্যা তার থেকে বেশি। এতে বোঝা যাচ্ছে যে এই যে এক্সিট পোল নাম করে যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয়, সেটা কেবলই মাত্র আমাদের বোকা বানাবার একটা কৌশল। কিন্তু প্রথম কথা, এই বোকা বানানোর রাজনীতিটা কেন? এই এক্সিট পোলের পেছনে মূল গোপন রাজনীতিটা কোথায়, আমরা এই দিকটা দেখব। আর তার আগে দেখব আমরা যে নির্বাচনের মধ্যে দিয়ে গত 2 মাস এলাম, সেই নির্বাচন আগামীকাল যাদেরকে জেতাবে তারা ক্ষমতায় আসবে এবং সরকার গঠন করবে। কিন্তু তার আগে এই দেশের মানুষ কি পেল? দেশের মানুষ পেল তাদেরকেই যারা ভোটে দাঁড়াচ্ছেন আমাদের প্রতিনিধি হওয়ার জন্য, এরকম 121 জন নিরক্ষর ব্যক্তিকে, যারা আইনসভায় গিয়ে নাকি আইন পাশ করার প্রক্রিয়ায় অংশ নেবেন যদি আমরা তাদেরকে ভোট দিই। দেশের মানুষ পেল এমন একটা নির্বাচন যেখানে দেশ 50-55, কোথাও 45 তো মিনিমাম একটা উষ্ণতার তাপপ্রবাহ, যেখানে দেশের মানুষকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, সেখানে পরিবেশ নিয়ে বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে বা বৃক্ষরোপণের পক্ষে বা পরিবেশ সুরক্ষায় বা উষ্ণতা কমানোর জন্য, পরিবেশ দূষণ রোধ করবার জন্য যা যা করণীয় তাই দাবিতে কোনো মানুষের সামনে এসে কোনো রাজনৈতিক দল আমাদের এসে ভোট চাইল না। তারা নির্বাচনী ইস্তাহারে অবশ্য দু কথা লিখেছে, কিন্তু সেটা লেখার মতন কিছু কথা যা তারা মঞ্চ থেকে বলেনি এবং মানুষের কাছে তার জন্য কোনো আলোচ্য বিষয় হয়। আলোচ্য বিষয় হচ্ছে অনুব্রত ছাড় পাবে কিনা পর, বা বাংলায় বিজেপি বেশি আসন পাবে নাকি এখানে গেরুয়া ঝড় উঠবে, এই সমস্ত আর কিছু কথা যেগুলো মানুষের দারিদ্র কমায় না, মানুষের ক্ষুধা নিবৃত্তি করে না। আমাদের এই গণতন্ত্রের অট্টহাসের মধ্যে 6,70,00,000 শিশু
সরি 67 লক্ষ শিশু রয়ে গেছে, যাকে বলা যায় জিরো ফুড চাইল্ড, বা যারা সকাল থেকে রাত্রিবেলা কিন্তু খেতেই পায় না, বাবা নেই মা নেই, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে হাত পেতে খায়, কোনো হোটেলে গিয়ে অথবা কেউ না দিলে না খেয়ে ঘুমিয়ে পড়ে। আমাদের দেশের একটা বড় অংশ এজিং পপুলেশন, প্রায় একটা 20% বেশি এখন, যাদের উপরে বীমা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই সংকোচন, এই অর্থহীন এক্সিট পোলে তাদের প্রসঙ্গে কোনো কথা আসে না, এক্সিট পোলে প্রবীণদের বক্তব্য আসে না, শুধুমাত্র আসে সাজানো গোছানো কিছু লোকজনের কথা, যেটা তারা কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছে সেটাও জানায় না। আসলে এটার পেছনে একটা বড় কারণ আছে। কে কটা ভোট পাবে, আসন পাবে, এটার সঙ্গে না মিললেও, দায়বদ্ধতা না থাকলেও এটা প্রকাশ করা হয়। করার পেছনে একটা হাওয়া তৈরি করবার পরিকল্পনা আছে। সে হাওয়াটা তো 2 দিনের 3 দিনের, কিন্তু এই হাওয়াটার সঙ্গে লক্ষ লক্ষ কোটি টাকার একটা লেনদেনের ব্যাপার আছে সাতটা বাজারের এবং শেয়ার বাজারের। শেয়ার বাজারে আজকে এই হাওয়ায় আদানি শেয়ারগুলো এক একটা 200 টাকা বেশি খুলেছে, কোনটা 100 টাকা, কোনটা 150 টাকা, কোনটা 200 টাকা বেশি দামে বিক্রি বাট্টা শুরু হয়েছে। এবং সারা বাজারেই মোদির শেয়ার নামে কিছু শেয়ার পরিচিত আছে, যেগুলো শুধু এদেশের বিরোধীরা বলে না, বিদেশের বড় বড় ব্রোকারেজ কোম্পানিগুলো বলে, এবং তারা বিদেশ থেকে খবর হওয়া শুরু হয়ে গেছে যে মোদির কিছু 50-এর বেশি কোম্পানি আছে, যেগুলো মোদি ফিরলে রকেটের গতিতে তার দাম বাড়বে, সেগুলো আজকে অসম্ভব গতিতে দাম বেড়েছে। এই দাম বাড়ালে কি হয়? আসলে এটা সত্য কথা যে বিজেপির একদম টপ ব্রাস যারা নেতৃত্বের একদম সর্বোচ্চ শিখরে আছে, যেমন অমিত শাহ নিজে, জেপি নাড্ডা বা রাজনাথ সিং, এদের মতন যারা নেতা, তাদেরও অনেক টাকা সরাসরি, বেশ বড় সড়ো টাকা, কোটি কোটি টাকা এই শেয়ার বাজারে খাটে। এবং এরা যখন বুঝতে পারে যে কোনোভাবে আটকে যাবে টাকাটা, তখন একটা ক্রিয়েট করা হয় বাইরে থেকে হাওয়া, যাতে কোনো না কোনোভাবে মানুষ এই হাওয়ার অংশীদার হয় এবং শেষ পর্যন্ত এদের আটকে যাওয়া শেয়ারগুলো বেশি দামে বিক্রি করে লাভ করে বেরিয়ে চলে যাওয়া যায়। এবং তার জন্য গদি মিডিয়াকে দিয়ে একটা শেয়ারের বাজারে হাওয়া তোলার জন্য এরকম রটনা করা হয়েছে, এরকম অভিযোগ গতকালকেই অখিলেশ যাদব সামনে এনেছিল। এই কথাগুলো তাই আমাদের ভাববার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে আজকে আলোচনা আসছে। সত্য কতটা, মিথ্যে কতটা, সেটা আগামীকাল আরো স্পষ্ট হবে। আমরা নিজেরাও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করবার সুবাদে এবং 1989 সাল থেকে আমি নিজে ভোট, ভারতবর্ষের মানে লোকসভা ভোট কভার করবার সুবাদে গত 30 বছরে অনেক রকম ভোটই তো দেখলাম, 35 বছর প্রায় হতে গেল। সেই ভিপি সিং এর চ্যালেঞ্জের মুখে যখন কংগ্রেস 177টা 79টা পেয়েছিল, প্রণয় সেবার বলেছিলেন 177টাই পাবে, এবং সেই দিয়ে সেফোলজি শুরু। সে বছর আমিও পরিবর্তন পত্রিকার প্রচ্ছদ কভারে কাহিনী লিখেছিলাম প্রচ্ছদে, যে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের নির্বাচনী বিশ্লেষণ করে যে কংগ্রেস 177টা পাবে, কিন্তু পেয়েছিল 179টা। আমাদের কিছুটা বোঝার ক্ষমতা আছে, এটাকে আমরা বুঝতে পারি যে, কারণ আমাদের মতন বন্ধুরা যারা খবরের কাগজে কাজ করছেন দীর্ঘদিন ধরে এবং বিভিন্ন ন্যাশনাল ডেলিতে আছেন বা ব্লগে আছেন বা পোর্টাল চালাচ্ছেন, তারা যখন আলোচনায় বসি
সারা দেশের প্রত্যেকটা রাজ্যেই তারা কাজ করছেন। সেখান থেকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা হয় এবং আলোচনার মধ্যে থেকে যে রেজাল্টটা আমরা পেয়ে যাই তাতে বোঝা যায় যে কোন দিকে সত্যি মানুষ কথা বলছে। এবার আমরা যেটা বুঝলাম, ভারতবর্ষের নির্বাচন বারবারই অতীব গভীর একটা গণতন্ত্রের পরিচয় রেখেছে, কারণ মানুষ শাসক দলকে কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটা একদম শেষ পর্যন্ত গোপন রেখে ব্যালট বক্সে তার পরিচয় দিয়ে গেছে। যখন রাজীব গান্ধীও 414টা আসনে জয় লাভ করবার পর এবার মুখ থুবড়ে পড়েছিলেন, বা ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থার পর মুখ থুবড়ে পড়েছিলেন, তার আগে তিনি বিপুল ভোটে জিতেছিলেন। তো বিপুল ভোটে জয়ী হওয়ার পরেও ইন্ডিয়া শাইনিং এর প্রচুর প্রচার করবার পরেও অটল বিহারী বাজপেয়ীকে মুখ থুবড়ে পড়তে হয়েছিল। তো আমরা দেখেছি প্রচার বা সমীক্ষা, প্রাক সমীক্ষা বা ভোটের সমীক্ষা বা এই সমস্ত এক্সিট পোলের প্রভাবে ভোটের ফলাফল পরিবর্তন হয় না, পরিবর্তন করা সম্ভব নয়। মানুষ যেখানে দাঁড়িয়ে থাকে এবং তার নিজের মনের কথাটা 5 বছর পর বলার জন্য তাদের প্রতিক্রিয়াটাই শেষ পর্যন্ত সেই যে ফলাফল চূড়ান্ত করে দেবে, এটা একটা বাচ্চা ছেলেও বোঝে এবং সেটাই আমাদেরকে আগামীকাল পরিষ্কার হয়ে যাচ্ছে। কিভাবে হতে চলেছে তার একটা আমরা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। দেখা যাক, এটা আমার এক্সিট পোল বলবেন না, ভাববেন না, ভাবতে পারেন যে আমরা মানুষের কাছ থেকে যতটুকু সাড়া পেয়েছি, তাদের প্রতিক্রিয়া, তাদের সাথে কথা বলে বিভিন্ন রাজ্যে আমাদের সাংবাদিক বন্ধুরা যেটুকু জানতে পেরেছেন তাদের সকলের কথা শুনে আমরা একটা রিপোর্ট আপনাদের সামনে আনছি। এবং এই পেজ, ফেসবুক পেজ থেকে সত্যকে তুলে ধরে ভারতবর্ষের মানুষের কাছে আমরা বারবার বলতে চাই যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ বাঁচুক, কর্পোরেট ইন্ডিয়া নয়, আমাদের রাম রহিমের ভারত বাঁচুক, আমাদের দেশের সংস্কৃতি বাঁচুক, আমাদের ভারতের ঐতিহ্য বাঁচুক। সেটা সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য নয়, সকলকে নিয়ে একসাথে সখুন্দর পাঠান মোগল এক দেহে হলো লীন, এই ঐতিহ্য বাঁচুক। কিন্তু এটা কি আমাদের বিরোধী দলের ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা বিরোধী রাজনীতি করতে এসে এইভাবে সোচ্চার হয়েছে? তারা কি মোদির পিএম কেয়ারের ফান্ডের থেকে শুরু করে ইলেকটোরাল বন্ডের দুর্নীতি নিয়ে মানুষের কাছে নাড়া দিতে পেরেছেন? তারা কি মানুষকে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভোটের বাক্সে ইভিএমে তার প্রতিবাদ জানাবার আহ্বান জানিয়েছিলেন? কেজরিওয়াল বলছেন, আপনারা যদি না চান আমি জেলে না যাই তাহলে আপনারা আমাকে দেখে ভোট দিন, ইন্ডিয়া জোটকে ভোট দিন। কারণ কেজরিওয়াল মানুষের কাছে বিনামূল্যে মহল্লায় মহল্লায় ক্লিনিক তৈরি করেছে, উন্নত মানের স্কুল তৈরি করেছে, পরিষেবা দিয়েছে। কিন্তু এরকম ভাবেও পরিষেবার কথা বলতে গিয়ে আমরা কি এই যে ঘৃণ্য বিভাজনের রাজনীতি এবং ফ্যাসিস্ট শক্তি দিয়ে গণতন্ত্রের আত্মাকে ধ্বংস করবার যে চক্রান্ত, তার বিরুদ্ধে একজোট হয়ে গোটা ভারতবর্ষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাতে পেরেছিলাম? যদি না পেরে থাকি তাহলে এই ভোট হচ্ছে কেবলই ক্ষমতা দখলের ভোট, মানুষের কথা বলার ভোট ছিল না, অন্তত বিরোধী দলের কাছে। বিরোধীরা নিজেদের রাজ্যে নিজেদের জায়গা অটুট রেখে যতটুকু সমীকরণে আসা যায় ততটুকুই আসতে চেয়েছেন। সেখানে তারা একজোট হয়ে এমনকি বিজেপি বিরোধী একটি
একটা মঞ্চ তৈরি করতে পারেননি। তাই দেশের মানুষের কাছে এবারের নির্বাচন ছিল তার নিজের কথা নিজেকেই বলবার নির্বাচন, এবং এবারের নির্বাচন তাই আবারও সেই জরুরি অবস্থার পরের নির্বাচনের মতন, যেখানে মানুষ জানে যে জনতা দলের মতন একটা তথাকথিত 5-10 মিলিজুলি একটা মঞ্চকে আমরা কতটুকু ভরসা করতে পারি পরের কথা। তার আগে আমাদের দরকার গণতন্ত্রকে রক্ষা করার, তার আগে দরকার মানুষের মর্যাদাকে রক্ষা করার, মানব অধিকারকে রক্ষা করার, এবং সেইভাবে এবারের মানুষ কিন্তু ভোট দিয়েছে। এই কথাগুলো এক্সিট পোল বলছে না, বা কোনো তথাকথিত বড় চ্যানেলে আলোচনায় আসছে না বলেই আমরা আপনাদের কাছে আমরা লাইভে এসে বলতে বাধ্য হলাম। এবার মানুষ প্রমাণ করেছে যে রাম মন্দির দিয়ে ভোট হতে পারবে না, যার জন্য রাম মন্দির হওয়ার পরেও ইউপিতে বিজেপির নিজের আসন কমে যাচ্ছে। হ্যাঁ, এটা বাস্তব। বুলডোজার রাজ মানুষ পছন্দ করেনি, তাই যোগী আদিত্যনাথের আহ্বানে তার উন্নয়নের কথা শুনে মানুষ বিজেপি বা এনডিএ কে ভোট তার গতবারের 2019-এর আসনও পাইয়ে দিচ্ছে না। এবং শুধু তাই না, উত্তর ভারতের উত্তরপ্রদেশের পূর্বাংশ থেকে শুরু করে বিহারের মধ্যবর্তী অংশ পর্যন্ত একটা বিস্তৃত অঞ্চল একেবারে বিজেপি সেখানে প্রশ্নের মুখে। একইভাবে হিমাচলে, উত্তরাখণ্ডে, রাজস্থানে, মধ্যপ্রদেশে বিজেপির 2019-এর প্রাপ্ত আসন ধরে রাখা সম্ভব হচ্ছে না। কম করে উত্তরপ্রদেশে বিজেপি 20টার বেশি আসন খোয়াতে চলেছে। সেখানে ইন্ডিয়া জোট 25 থেকে 30টা আসন পাবে বলে মনে করা হচ্ছে। কম করে 80টার মধ্যে 20টা যদি পায়, 60টার বেশি বিজেপি বা তার সঙ্গীরা পাচ্ছে না। তার থেকেও বেশি ক্ষয় হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। ষষ্ঠ এবং সপ্তম দফার ভোটে আমরা শেষে দেখেছি বিজেপির কিভাবে হাওয়া ঘুরে যাচ্ছে। চতুর্থ দফার পর থেকেই হাওয়া ঘোরা শুরু হয়েছিল। মহারাষ্ট্রে 48টা আসনের মধ্যে 30টা আসন ইন্ডিয়া জোট পাচ্ছে, ধরে নিতে পারেন, যেখানে গতবার ইন্ডিয়া জোটের সেরকম কোনো অস্তিত্বই ছিল না, কারণ শিবসেনা আর বিজেপি প্রায় সব আসন নিয়ে নিয়েছিল। বিহারে যেখানে একচেটিয়া বিজেপি এবং নীতিশ কুমারের জোট বন্ধন 2019-এ বিজেপিকে অনেকটা এগিয়ে রেখেছিল, সেখানে এবার উল্টো হাওয়া। কম করে 12টা আসন ইন্ডিয়া জোট পাচ্ছে, এবং 12টা পাচ্ছে হয়তো বিজেপি, 16টা নীতিশ কুমার এবং অন্যরা সবাই মিলে একটা মিলিজুলি সরকার হতে পারত ওখান থেকে, যদি বিধানসভা হতো। যদিও এবারে সেখানে বিধানসভা এখন হচ্ছে না, কিন্তু হাওয়া সেরকম। অর্থাৎ বিহারের জনমত বিভক্ত। এমপিতে মানে মধ্যপ্রদেশে তুলনামূলকভাবে বিজেপি এতে একটু ভালো, তবুও সেখানে 24টার বেশি আসন কিছুতেই বিজেপিকে খুব অপটিমিস্টিক ইতিবাচক ভাবলেও দেওয়া যাচ্ছে না। 6টা আসন ইন্ডিয়া জোট কংগ্রেস সেখানে পেয়ে বসে আছে। কর্ণাটকে দক্ষিণে বিজেপির সবচেয়ে বড় ঘাঁটি, সেখানে এবার বড় রকম বিপর্যয়। ফিরে আসছে কংগ্রেস এবং বিজেপি বিরোধী শক্তিরা, অর্থাৎ ইন্ডিয়া জোটকেই আমি বলছি, কংগ্রেস সহ,
13টার মতন আসন কম করে সেখানে পাচ্ছে। 6টা বিজেপি পেতে পারে, তার জোট নিয়ে সে 10টা বেশি কখনো পাচ্ছে না। তাহলে 23টা এখানেই চলে গেল, আর বাকি 5টা এদিক ওদিক হতে পারে, কিন্তু বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা কম। ঠিক যেভাবে গুজরাটেও গতবার সুইপ করা বিজেপি এবার সেখানে কমসে কম 6টা আসনে হারছে। রাজস্থানে 25টা আসনের মধ্যে বিজেপি কখনোই 16টার বেশি পেতে পারছে না। এটা বিজেপির পক্ষে যারা ভাবছেন তারা বলতে পারেন, আর যারা ইন্ডিয়া জোটের কথা দাবি করেছেন তারা বলছেন 15টা ইন্ডিয়া জোট পেতে পারে। আমরা মনে করছি না, দুটোর মাঝামাঝি একটা জায়গায় আমরা ভাবছি 10টা থেকে 12টা কিন্তু বিজেপি আসন হারাতে পারে। 10টাও যদি হারায়, এই যে হারাচ্ছে বিজেপি, মাথায় রাখতে হবে ইউপিতে কমসে কম 20 থেকে 25টা, মহারাষ্ট্রে সমসংখ্যক 20 থেকে 25টা তো বটেই, তাহলে 50টা কাছাকাছি, বিহারে আরো 12টা, 60-62টা, এবং কর্ণাটকে 13টা মতন কমসে কম, তাহলে 75টা আসনে পিছিয়ে গেল। গুজরাটে আরো 5টা, রাজস্থানে আরো 10টা, 75-5 80, আর 10টা 90টা আসনে বিজেপি তার নিজের গড়ে পিছিয়ে যাচ্ছে। 90টা আসনে, বলুন এই 90টা আসন পাওয়ার জায়গা কি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কিংবা দক্ষিণের কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা হতে পারে কোনোদিন? মানে ঘোড়াতেও হাসে বলে একটা কথা আছে। এক্সিট পোলের মানে যে বিচার, যা বিশ্লেষণ, তাতে লোকে ঘোড়াতেও হাসবে বলে আমাদের অন্তত নিজেদের ধারণা তৈরি হয়েছে। না, আমরা কোনো রাজনৈতিক দলের প্রচারক নই, আমরা মানুষের কথা বলবার জন্য মানুষের কাছে গিয়েছিলাম। তারা কি দ্রব্যমূল্য বৃদ্ধিকে ইস্যু করে ভোট দিচ্ছে? তারা কি বেকারত্বকে যন্ত্রণা থেকে কাকে ভোট দেবে ঠিক করছে? তারা কি হিন্দু মুসলমানের এই বিভাজনকে মেনে নিয়ে বা তার বিরুদ্ধে ভোট দিচ্ছে? এই একটা সমীক্ষা আমরা করবার চেষ্টা করেছিলাম। তাতে দেখেছি বিজেপির প্রতি তাদের মোহভঙ্গ হয়েছে এবং ব্র্যান্ড মোদির প্রতি আর কোনো ভরসা বা আস্থা তারা রাখতে পারছে না। দেশ এগিয়ে চলেছে কোথায় তাদের বিচার করার বিষয় ইচ্ছে নেই, কারণ তাদের ঘরে অভাব এগিয়ে চলেছে। আর অসাম্য যে কি পরিমাণ ভারতের গ্রামের ব্যবস্থা এবং শহরের মধ্যবিত্ত অবস্থাকে গ্রাস করেছে, এবং তাতে এবারের ভোট কতখানি প্রভাবিত হতে চলেছে, এই বিশ্লেষণগুলো অন্যরা কেউ করেছে কিনা জানি না, আমরা করেছি। আমাদের এক্সিট পোল বলা যাবে না, বলা যেতে পারে এটা নির্বাচনোত্তর জনসমীক্ষা, যে সমীক্ষা দিয়ে মানুষের কথা মানুষ কিভাবে বলতে চেয়েছে সেটাকে আমরা তুলে আনার চেষ্টা করেছি। এবং আমরা যে আসনের বন্টন সংখ্যা দিচ্ছি বা কে কি পেতে পারে, এটাতেও কিন্তু আমাদের যে টোটাল সংখ্যা তাতে কমসে কম প্লাস মাইনাস 20 থেকে 25টা হতেই পারে। সংখ্যায় আমরা যেখানে এসে পৌঁছচ্ছি সেখানে দেখতে পাচ্ছি বিজেপি যে জায়গাগুলোতে খুব স্ট্রং, ইউপি 80টা, মহারাষ্ট্রের 48টা, বিহারের 40টা, অর্থাৎ কর্ণাটকের 28টা, মধ্যপ্রদেশের 29টা, এবং রাজস্থানের 25টা, এবং তার সঙ্গে সঙ্গে হরিয়ানার 10টা, বা দিল্লিতে গতবার অনেক 7টাই ভোট পেয়েছিল, 7টাই আসনে জিতেছিল লোকসভার 2019-এ, সেই হিসেবে হিমাচলের 4টে আসন, এইসব জায়গাগুলোতে, এবং জম্মু কাশ্মীরের ভাগাভাগি করে কিছু আসনে বিজেপির একটা বিরাট সম্ভাবনা আছে বলেই, সেখানে কংগ্রেস দাঁত ফোটাতে পারবে না বা তাদের সংগঠন নেই, কংগ্রেসের বড় বড় নেতারা ভোটে দাঁড়াতে ভয় পাচ্ছে, এই চিত্রটার মুখে আমরা দাঁড়িয়ে আমরা কিন্তু এটা দেখেছি যে বিজেপি প্রথম দিকে এগিয়েছিল, কিন্তু ভোট যত এগিয়েছে মানুষ তত নিজের কথা নিজেরা বলবার জন্য নিজেরাই এগিয়েছে, এবং তার ফলে হাওয়া ক্রমশ ঘুরে গেছে, এবং ঘুরে গেছিল বলেই সেটা বিজেপির নেতৃত্ব বুঝতে পেরেছে।
আরএসএস এর নিজের সমীক্ষায় উঠে এসেছিল, সেই সমীক্ষার সঙ্গে আমাদের কিছুটা মিলে গেছে। এবং আমরা কিন্তু ভীষণভাবে দেখেছি যে প্রধানমন্ত্রী কিরকম তার তাল জ্ঞান হারিয়ে কখনো মঙ্গলসূত্র নিয়ে টানাটানি করছে, কখনো হাস্যকর সব কথাবার্তা বলছেন, কখনো নিজেকে দেবতার প্রতিনিধি হিসেবে মানে একটা লাস্ট রিসোর্ট বলে একটা কথা আছে যে শেষ আশ্রয়, শেষ পর্যন্ত তার আশ্রয় বলে আর কিছু পায়নি, তখন পাগলামিটা তার শেষ আশ্রয় বলে অনেকের কাছে মনে হয়েছে। যখন উনি নিজেকেই বলছেন যে আমি বায়োলজিক্যালি জন্মাইনি, ঈশ্বর আমাকে আদিদৈবিকভাবে কোনোভাবে পাঠিয়েছেন, এই সমস্ত কথাবার্তা শুনে মানুষ তাকে ভোট দেবে, অবতার নরেন্দ্র মোদীকে, এইটাও তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন। এই অবতার মোদী শেষ পর্যন্ত বিপন্ন বিজেপিকে বাঁচাবে, এরকম একটা কৃষ্ণের মতন তিনি নিজেকে ভাবা শুরু করেছিলেন। এই পরিণাম আগামীকাল আমরা দেখতে পাবো, 4 তারিখেই তিনি কি সেটা বুঝেছিলেন। কিন্তু আমরা বুঝতে পারছি বিজেপি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, সংক্ষেপে ছোট্ট করে আমরা আপনাদের টোটালে চলে আসছি। আমরা খুব ভালো করে যদি বিশ্লেষণ করে বিজেপিকে এগিয়ে রাখে, বিজেপির দিকেও একটু যতদূর সম্ভব ভাবা যায়, তাতেও আমরা ইউপিতে বিজেপিকে কখনোই 60-এর বেশি দিতে পারবো না, বা এনডিকে দিতে পারছি না, বা 62-এর বেশি দিতে পারছি না। মহারাষ্ট্রে সেরকম 22-এর বেশি 25-এর বেশি দিতে পারছি না। এই বিজেপি সহ তার এনডিএ জোট, আমি এবার এনডিএ জোটের কথাই বলছি। বিহারে কখনোই 18 বেশি দিতে পারছি না, 20-22-এর বেশি দিতে পারছি না। আমি আরো বেশি করে থাকি। তামিলনাড়ুতেও ধরে নিলাম 2টো সিট না হয় পেল, পিএমকে ধরে যদি পায়, আমরা বলছি না কোথাও তার অস্তিত্ব নেই। মধ্যপ্রদেশে 24টা সিটেই ধরে দিলাম বিজেপি জিতছে। কর্ণাটকে কমসে কম বিজেপি 10 থেকে 12টা না হয় তার বন্ধুদের নিয়ে একটা জোট করে এগিয়ে পাবে। গুজরাটের সেটাই না হয় 23 থেকে 24টা হলো, রাজস্থানে না হয় 15 থেকে 16 হলো, অন্ধ্রপ্রদেশে ধরে নিলাম শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশও যেহেতু চন্দ্রবাবু নাইডু তার পাশে আছে, 5টা সিট বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ঝুলিতে আসবে। উড়িষ্যায় মুখোমুখি লড়াই হলেও শেষ পর্যন্ত বিজেডি, আমি ধরেই নিচ্ছি নবীন পট্টনায়ক আর বিজেপি একজোট হয়ে যাবে সরকার গঠন করবার সময়, এবং তারা সেখানে দুজনে মিলে বিজেপি হয়তো 6টা পেতে পারে, 12টা পেতে পারে বিজেডি, কিন্তু সবাই মিলে তারা 18টাই না হয় পেল। উড়িষ্যায় 18টা পাওয়া মানে 21টা সিটের মধ্যে সেখানে 3টে মাত্র কংগ্রেস হয়তো পাবে বা এনডিএ পেল। কেরলে সেরকম ভাবে আমি ধরে নিলাম যেখানে কোনোদিন খাতা খুলতে পারিনি সেখানেও 2টো পেল। এত কিছু ধরে নিয়েও তেলেঙ্গানাতে 17টা সিটের মধ্যে একটা বিজেপি ধরে নিচ্ছি পাচ্ছে, এবং তার সঙ্গীকে নিয়েই ওখানে 5টা এনডিএ পাচ্ছে। আসামে ঠিক সেভাবে 8টা বিজেপি পাচ্ছে, সঙ্গীকে নিয়ে 10টা হচ্ছে। ঝাড়খণ্ডে 6টা পাচ্ছে বিজেপি, পাঞ্জাবে অবস্থা খুবই খারাপ 2টো, ছত্তিশগড়ে ধরে নিচ্ছি ভাগাভাগি হতে গিয়ে 4টে পাবে, তার বেশি পাবেই না বিজেপি। হরিয়ানাতে যেটা গতবার 10টা পেয়েছিল, এখানে অগ্নিবীরের কারণে আগুন জ্বলছে ঘরে ঘরে যুব সমাজের মধ্যে, অনেক কম পাওয়ার কথা, তাও বিজেপির পক্ষে হাওয়া ধরে দেন, ভাবছি 6টা পেতে পারে, কখনোই সেটা 10-এ 10 হবে না গতবারের মতো। দিল্লিতেও কখনোই 7-এ 7 হবে না, বিশেষত কেজরিওয়ালের ভোটের আগে তাকে অ্যারেস্ট করাটা মানুষের ভালো লাগেনি, এবং এবার মানে গুছিয়ে নেমেছিল। ফলে ধরেই নিচ্ছি কংগ্রেস একজোট হয়ে তারা কমসে কম 3 থেকে 4টে আসন কেড়ে নিতে পারবে। তা দিল্লিতে যদি 3টে আসনও কেড়ে নেয় তাহলে 4টেতে পাবে বিজেপি, দিল্লিতে কংগ্রেস পাবে বা আপ পাবে, ইন্ডিয়া জোট পাবে 3টে। জম্মু কাশ্মীরে মোট আসন 5টা এবং লাদাখে একটা 6টা, তার মধ্যে ধরে নিলাম
বিজেপি দুটো মেরে কেটে তিনটেও যদি লাদাখ পায়, কিন্তু পাওয়ার কথা নয়, এবার হাওয়া খারাপ আছে, কিন্তু ধরে নিলাম তিনটে যদি পায়, এনডিএ সেখানে পাবে তিনটে। হিমাচলেও কিন্তু ভাগাভাগি হচ্ছে, সেখানে 4টে আসনের মধ্যে 2টোতে জিতছে বিজেপি, কিন্তু বাকি 2টোতে খুব বড় প্রশ্ন আছে। হিমাচলের কংগ্রেসের অবস্থা অনেকটা ভালো, ধরে নেওয়া যেতে পারে তারা 2টো সিট সেখান থেকে বের করে নিয়ে আসতে পারছে। মণিপুরে কিন্তু বিজেপি কোনো সিট পাচ্ছে না, 2টো আসনই চলে যাচ্ছে এনডিএ জোটের কাছে। গোয়াতে 2টো আসন, তার মধ্যে একটা পাচ্ছে এনডিএ, একটা পাচ্ছে বিজেপি, একটা পাচ্ছে ইন্ডিয়া জোট কংগ্রেস। ত্রিপুরায় 2টোই পাবে হয়তো বিজেপি। মেঘালয়ে একেবারে শূন্য, মেঘালয়ে সে পাওয়ার সম্ভাবনা নেই, বিজেপি একটাও পাচ্ছে না, সেখানে ইন্ডিয়া জোটের কাছে যাচ্ছে। কংগ্রেস অরুণাচলে সেটাই ভাগাভাগি হচ্ছে, 2টো সিট, একটা কংগ্রেস একটা বিজেপি। টেনশনের জায়গাটা কমে আসছে, যেভাবে আমার বক্তব্য এগোচ্ছে তাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। গতবার 303খানা পাওয়া সিট এবার ধরে রাখতে পারছে না, কমসে কম সেটা যদি 90টা বা 80টা কমে যায়। তার কারণ আপনি দেখুন, সিকিমে বিজেপি কোনো খাতা খুলতে পারবে না, চণ্ডীগড়ে একটা সিট, একটাতে পারবে না, অবস্থা খুবই খারাপ। পাঞ্জাবে হাওয়া চণ্ডীগড়ে, সেখানে আপ এবং কংগ্রেসের পক্ষে। নাগাল্যান্ডেও একটা সিট বিজেপি খাতা খুলতে পারছে না, মিজোরামেও এবার একটা সিট বিজেপি খাতা খুলতে পারছে না। আন্দামানে একটা সিট একটাই বিজেপি পেতে পারে, দাদরা নগর দিউ এগুলোতে একটা করে সিট আছে, দাদরা নগরে পাবে, কিন্তু দিউ এর সিটটা কিন্তু বিজেপি পাচ্ছে না বলে ধরে রাখতে পারে। উত্তরাখণ্ডে 2টো সিট হয়তো বিজেপি পাবে, 3টে কিন্তু যাচ্ছে ইন্ডিয়া জোটের দিকে। তাহলে আমাদের হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিজেপি 220টার বেশি সিট পাচ্ছে না। আর ইন্ডিয়া জোটের কথা পরে আমি আসছি। তাদের যে সঙ্গীরা, তারা 35 থেকে 40টা বেশি কোথাও পাচ্ছে না, সব মিলিয়েও। মহারাষ্ট্র ধরে, তামিলনাড়ু ধরে, কর্ণাটক ধরে, অন্ধ্রপ্রদেশ ধরে, কোনো জায়গা থেকে বিজেপিকে সাপোর্ট দেওয়ার মতন তাদের শক্তি, বা বিহারে, উড়িষ্যায় আমরা ধরে নিচ্ছি যতটুকু আসছে ওখান থেকেই আসছে মেনলি, সব মিলিয়ে কিন্তু 35 থেকে 40টা। তাহলে বিজেপির 20টা আর সাথীদের এনডিএর অন্যান্য জোট সঙ্গীদের নিয়ে 40টা, তাহলে 260টা হয়। একটা বিগ কোয়েশ্চেন থাকলো, অনিশ্চিত। আর ওদিকে 542টার মধ্যে আদার্স যারা, তারা 17 থেকে 20টা পাবে যারা ইন্ডিয়া জোটেও নেই। আবার তৃণমূলকে আমরা ধরে নিচ্ছি ইন্ডিয়া জোটের মধ্যেই ধরে নেব, কারণ তারা হয়তো বাইরে থেকে সমর্থন করবে জানা আছে। অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যে থাকুক না থাকুক, নামটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়াকে দিয়েছেন, ওই জোটের নাম দিয়েছেন, অর্থাৎ ধরে নিচ্ছি ওইটা তার রাজনৈতিক বাধ্যবাধকতার নিজের রাজ্যে জোটবন্ধন করতে পারেনি, কিন্তু বাংলা থেকে তিনি 20-22টা নিয়ে যাবেন। আর বাকিদেরকে নিয়ে ইন্ডিয়ার জোট 542টা আসনের মধ্যে 280টা চলে গেলে 262টা ইন্ডিয়া জোটের কাছে চলে যাচ্ছে না। তার থেকে যদি এটা বাদ যায়, ইন্ডিয়া 40টা, 180টা মতন ইন্ডিয়া জোট পেয়ে যাচ্ছে। 180 না, 200 মতন ইন্ডিয়া জোট পেয়ে যাচ্ছে। 200, 220, 440, 220 হচ্ছে বিজেপি, তার সঙ্গীরা 40, মিলিয়ে 260, 200 ইন্ডিয়া জোট, 460, 20 আদার্স এসে গেল। বুঝতে পারছেন একটা বড় অনিশ্চয়তার জায়গা তৈরি হচ্ছে। 260
আর 460, কিন্তু 542টা। এই যে জায়গাটা আমরা কাউকে পাইয়ে দেওয়ার কথা ভাবছি না, এইটা হচ্ছে আনডিসাইডিং আসন রয়েছে। এখান থেকে হাওয়া কিন্তু ইন্ডিয়া জোটের দিকেই বেশি। আমরা মোটামুটি ডিসাইডেড যেগুলো একেবারে কনফার্ম মতন হয়ে গেছে, সেখান থেকে দেখে বলতে পারছি যে বিজেপি 220টা, ওদিকে 40টা, 260টা ইন্ডিয়া জোট, আর এদের 200 ইন্ডিয়া জোট। 60টার একটা গ্যাপ আছে, আর 20টা সিকিউরিটি চলে গেলে মাঝ থেকে 40টা। এই 40টার কে আয়ারাম গয়ারাম বা ভোটের শেষ হাসিটা কে হাসবে সেটা আগামীকালই বোঝা যাবে। অর্থাৎ এই 40টার মধ্যে বিজেপি যদি 20টা টেনে নিতে পারে, তো 220 জায়গায় 240 বিজেপি করতে পারে, করার সম্ভাবনা একটা আছে। যদি তারা মহারাষ্ট্রে এবং কর্ণাটকে শেষ পর্যন্ত রেজাল্টটা ভালো করতে পারে, এবং ছত্তিশগড় থেকে শুরু করে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে একটু ভালো জায়গা করতে পারে নিজেদের পক্ষে, তাহলে, আর বিহারে কিছুটা ক্ষয় কমাতে পারে, তাহলে। কিন্তু একেবারে আমরা যদি বলেই দিই যে এটা হচ্ছে, ওটা হচ্ছে, এর 20, এর 22, এর 24, এর 26, তাহলে জানবেন এই ধরনের এক্সিট পোল মানেই হচ্ছে মিথ্যে কথার রাজনীতি। আমরা সেই মিথ্যে কথার রাজনীতির মধ্যে আসতে চাইনি। আমরা একটা আভাস দিলাম, কাল সকালবেলা হলেই আপনারা জানতে পারবেন। তবে দেশের মানুষ কিন্তু এই যে একটা দোদুল্যমান চিত্র তৈরি করে দিল, তার কারণ তাদের রায় বিভাজিত। তারা মনে করছে না বিজেপির নেতৃত্বাধীন দেশ ভালো ছিল বা ভালো থাকবে, এটা পরিষ্কার। আর ইন্ডিয়া জোট কেন ক্ষমতায় আসার ক্ষেত্রে খুব কাছাকাছি পৌঁছেও আটকে যেতে পারে, কারণ কংগ্রেসের নিজস্ব দুর্বলতা, সাংগঠনিক দুর্বলতা। তারা শেষ পর্যন্ত রাজস্থানে, মধ্যপ্রদেশে এবং উত্তরপ্রদেশে, হরিয়ানায়, হিমাচল প্রদেশে কি করতে পারে তার উপর অনেকখানি নির্ভর করছে। আমরা তার হাওয়া দেখেছি, তার গতবারের থেকে আসন এবার বাড়ছে। গতবারের 50-59 আসন ছিল, এবার তাদের 70-72 হচ্ছে। 100 হবে কিনা জানি না, 100 হলে কিন্তু পালা বদল হয়ে যাবে। কংগ্রেস যদি 100 বদল হয়ে যায়, বিজেপিকে ক্ষমতাচ্যুত হতে হচ্ছে, এবং হয়তো খাগড়ে বা রাহুল গান্ধীর একটা অ্যাসেসমেন্ট থেকে তারা দাবি করছেন, কিন্তু আমরা সেটা বিশ্বাস করছি না। আমার ধারণা বিজেপি আসবে শেষ পর্যন্ত 240 থেকে 245টা, ম্যাক্স 230 থেকে 240-45টার মধ্যে একটা আসন রেখে, আর তার সঙ্গীরা 40 থেকে 45টা আসন নিয়ে 272, যেখানে ম্যাজিক ফিগার, সেখানে 280টার মতন তারা তৈরি করতে পারবে। তারপরে যখন তারা সরকার করার মতন একটা দাবি নিয়ে আসবে, বিভিন্ন ছোট ছোট দল এবং কিছু আয়ারাম গয়ারাম, কিছু ওই যে 17টা পড়ে থাকলো, তারাই তখন কোটি টাকার ঘোড়া। কত কেনা বেচা হবে ঈশ্বর ছাড়া কেউ জানে না, কারণ কেনা বেচা হয় জানি আমরা। এই আমাদের গণতন্ত্রের শেষ কথা তারাই হয়তো বলবেন সংখ্যায়, কিন্তু গণতন্ত্রের আসল কথাটা বলে গেলেন মানুষ। যে বেকারি, অসাম্য, কর্মহীনতা যুগ হয়ে মানুষ কখনোই সেই শাসককে পছন্দ করে না। বিজেপি যদি এবার ক্ষমতায় আসেও কোনো মতে, কিংবা যদি শেষ হওয়ায় মানুষের সমর্থনে ইন্ডিয়া জোট ক্ষমতাটা পেয়ে যায়, কারণ ওই শেষ 40-45টা আসন সারা ভারতবর্ষে কোন দিকে ঘুরে যাবে সেটা কেউ জানে না।
সেটা ভোটের দিনই তার ফলাফল, এবং সেই ফলাফলের পর আমরা সেটাই জানতে পারবো আগামীকাল। আমরাও বসে আছি, তাই মিথ্যে কথার বেসাতি করার জন্য একদম ফিগার জানিয়ে এতগুলোর মধ্যে এতগুলো পাচ্ছে, এতগুলোর মধ্যে এতগুলো পাচ্ছে বলার পর কিছুই পেল না, এই অর্থহীন উদ্দেশ্য প্রণোদিত এক্সিট পোলের বদলে আমরা আলোচনায় এলাম, পরিস্থিতি বললাম এবং মানুষের কথা আপনাদের কাছে জানালাম। ভোট হয়েছে, বিজেপি হারে ক্ষমতায় এলেও তা ইস বার 400 কি বার হচ্ছে না। মোদির রামে স্লোগানে দেশের মানুষ হিন্দুত্ব ভোটে তাকে ভরিয়ে দিচ্ছে না। মানুষ তার দুঃখের কথা, যন্ত্রণার কথা হিসেব জানতে চায়, সেটা নিয়েই এবারে ভোট হলো। তাই শাসক যেই হন, শাসন ক্ষমতায় যেই আসুন, মানুষকে মেনে চলুন, মানুষের স্বার্থে কাজ করুন। মানুষের বার্তা এটাই। আর অদ্ভুত ব্যাপার, এদেশের পরিবেশ বিপন্ন, কিন্তু পরিবেশ ইস্যু হয় না। এদেশের ধর্মনিরপেক্ষতা বিপন্ন হচ্ছে, সেটা কোনোদিন মানুষের ভোটের ইস্যু হচ্ছে না। এমনটা যেন বিরোধী দলের কাছ থেকে আমরা না দেখতে পাই। এই প্রত্যাশা নিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। ঘৃণার বিরুদ্ধে জয় হোক ভালোবাসা।